ইমরান ইমরান এবং ইমরান গতদিন একটা বেশ কিছু ঘটনা বলেছিল এবং আমরা সবাই সেটা শুনেছিলাম। সেই সাথে ইমরান সেই জায়গার কিছু ঘটনা বলবে আবারও। তারাস উপজেলা, তাই না? তারাস উপজেলার কিছু ঘটনা বলেছিলেন আপনি এবং সেখানে খুব অদ্ভুত টাইপের ঘটনা ঘটে এবং আমরা জেনেছিলাম যে ওইখানকার যে ঘটনাটা মানে বাংলাদেশে প্যারানর্মাল কোনো কিছু দিয়ে সার্চ দিলে ওই জায়গাগুলো আসে, ওই বিল টিল ওই সমস্ত জায়গাগুলো আসে। তো এইখানে ইমরান একজনের নাম বলেছে পুরনো জমিদার বাড়ি এবং সেখানে যে পুকুরের পাড়ে রাজহাঁস এবং সেই রাজহাঁস কেটে খাওয়ার ফলে তাদের যে সমস্ত সমস্যাগুলো হয় এবং সেই পুরনো জমিদার বাড়ির সেই বংশের একজন, তার নাম হচ্ছে পিতল চৌধুরী। সেই পিতল চৌধুরীর কিছু মানে সাথে কথা বলে আমাদেরকে ইমরান আজকে আর নতুন কিছু তথ্য দিবে এবং কেন ওইখানে ভ্যানওয়ালা বা কেউ যেতে রাজি হয় না সেই ব্যাপারে একটু বলবেন। গ্রামের ওই স্পেসিফিক ওই জায়গাটায় কেন কেউ যেতে রাজি হয় না, এটা আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, কেন যেতে রাজি হয় না? আচ্ছা, এটার কারণ হচ্ছে যে ভ্যান যে চলতো আগে, ওখানে রাতের বেলা ওই এলাকাটা তো বিচ্ছিন্ন একটা গ্রাম, তো গ্রামের লোকেরাই যা করছিল যে কতগুলো লোক নিয়ে রাতে পাহারা দেওয়ার জন্য কিছু লোক নিয়োগ দিয়েছিল যে ওরা রাতে পাহারা দিবে। তো কোনো একটা কারণে বা একজন লোককে মেরে ফেলা হয় ঘটনা এবং লোকটার লাশটাকেও খুঁজে পাওয়া যায় না, মানে লোকটা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায় এলাকা থেকে। আচ্ছা, কিভাবে নিখোঁজ হয়েছে কেউ জানে না। ধীরে ধীরে ঘটনাটা ভুলে যায় অনেকেই। এর অনেকদিন পরে ঘটনাটা হচ্ছে যে আমরা যখন যাই এর 1 বছর আগে এটা হয়েছে যে ভ্যান চালক যিনি ছিলেন উনি কিন্তু বেঁচে আছেন এখনো। আচ্ছা, তো মানে কে বেঁচে আছেন? যে ভ্যান চালকটা আক্রান্ত হয়েছিল, মানে এই যেখান থেকে শুরু ঘটনাটার, ওই যে রাস্তায় যাওয়া আসা করতে যে এখন যে ভ্যান চালক কে মারা গেল তাহলে? মারা গেল হচ্ছে যিনি ছিলেন রাতের নৈশ প্রহরী, মারা গেছেন। আচ্ছা, আর এইটা প্রথম দেখেছেন ভ্যান চালক। আচ্ছা, বলুন, তাহলে শুনি আমরা। তো এক ভ্যান চালক ওই রাস্তায় ওইটুকু রাস্তায় তারাস থেকে বারোহাঁস থেকে তারাস শুধু ওইটুকুতেই ভ্যান চালান। আচ্ছা, তো উনার মুখে ঘটনাটা শোনা যে উনি প্রথম যখন ওই এলাকায় রাতের বেলা ফিরছিলেন বাড়িতে, তখন জায়গাটা স্পেসিফিক যদি বলতে হয় তাহলে বলতে হবে যে যদি আমি বারোহাঁস থেকে তারাসের দিকে আসি তাহলে 3টা ব্রিজ পড়বে, এটা 3 নম্বর ব্রিজ। আর যদি তারাস থেকে বারোহাঁসের দিকে যাই তাহলে এটা প্রথম ব্রিজ। ওকে, এটা সবচেয়ে বড় ব্রিজ 3টা ব্রিজের মধ্যে। উনি যখন ব্রিজটা ক্রস করছিলেন ঠিক তখন দেখতে পেলেন যে ব্রিজের নিচ থেকে লুঙ্গি পরা ছিল, যখন নিখোঁজ হয়েছিলেন যে লোকটা লুঙ্গি পরা ছিল, তো ওই লোকটাই ঠিক উঠে আসতে চাচ্ছেন, মাটি হেঁচড়ে উপরের দিকে উঠে আসতে চাচ্ছেন। ওর নিচে কি পানি বা এরকম কিছু আছে? তখন শুকনা ছিল, শুকনা ছিল, উঠে আসতে যাচ্ছে। আচ্ছা, তো উনি সবকিছু ঠিক ছিল, যে যিনি মানে যেটা দেখে উনি ভয় পাইছেন সেটা হচ্ছে যে চোখ দুটো উপড়ানো ছিল এবং গলার মধ্যে একটা ফাঁস পড়ানো ছিল। আচ্ছা, এবং উনি যেটা রক্ত পড়তেছিল, চোখ দিয়ে রক্ত পড়তেছিল, এরকম দেখেছেন। উনি ওটা দেখে ভয়ে চলে আসছেন। এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা। মানে ওই ভ্যান চালক প্রথম এটা দেখলো যে লোকটা নিখোঁজ। উনি এটা দেখে এসে গ্রামে বললেন ওনার এখানে, কিন্তু বিশ্বাস করলো না কেউ। এটা স্বাভাবিক বিশ্বাস করবে না যে একজন লোক নিখোঁজ হয়ে গেছে এতদিন পরে। এই ঘটনাটা উনি পরপর বেশ কয়েকদিন দেখলেন। ওই ভ্যান চালক একজনের, ওনার কাছে ওই যে লোকটা নিখোঁজ হয়েছিল উনি মানে উঠে এসে কিছু একটা বলতে যাচ্ছে, উনি ওখানে দাঁড়ানি হয়ে চলে গেছেন। এই ঘটনার পরে উনি ভ্যান চালানোটা ছেড়ে দেন এই কারণে যে প্রথমে উনি ভ্যান মানে চালানো ছাড়তে চাননি, কারণ এটা ওনার পেশা ছিল। শুধু ভয় পেয়ে তো ওনার পেশা ছাড়তে পারেন, কিন্তু উনি এটা স্বপ্ন দেখতে শুরু করলেন। রাতে ভ্যান চালানো ছাড়লেন, দিনের বেলা ভ্যান চালাতেন, কিন্তু এই জিনিসটা উনি স্বপ্ন দেখতেন। আচ্ছা, আচ্ছা, এই ঘটনাটা অ্যাভয়েড করার জন্য তিনি দিনের বেলা চালাতেন, রাতে চালাতেন এবং দিনের বেলা ফিরে যেতেন সন্ধ্যার আগে। কিন্তু তিনি এটা স্বপ্নে দেখা শুরু করলেন এবং যখন স্বপ্নে দেখা শুরু করলেন তখন তিনি ভ্যান চালানো ছেড়ে দিলেন এবং এখন পর্যন্ত উনি বেঁচে আছেন। ভ্যান চালানো ওখানে দোকানে একটা আছে, মানে এত জীর্ণশীর্ণ অবস্থা লোকটা, মানে একদম মানে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আপনি কি তার সাথে কথা বলেছিলেন? না, আমি তো তখন জানতাম না এটা। আমি পরে যখন ফোন করেছি যে পিতাল চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য, তখন ওনার মুখে শোনা এই ঘটনাটা। ওকে, তাহলে আর কেউ কি দেখেছে এই ঘটনাটা? হ্যাঁ, ওনার পরে উনি যখন ভ্যান চালানোটা ছেড়ে দেন এবং উনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন এরপরে পরপর বেশ কয়েকজন ভ্যান চালক এটা দেখেছেন। আচ্ছা, তো এখন এই যে আমরা যখন গিয়েছিলাম যে ভ্যান চালকগুলো যেতে রাজি হয়নি, এর কারণটা ছিল ওইটাই। ওখানে যে ভ্যান চালকগুলো ছিল প্রত্যেকটা লোক ওইটার ভিকটিম, দেখেছেন। সুতরাং ওই রাস্তা দিয়ে রাতের বেলায় যাবে না। নতুন ভ্যান চালক যদি কেউ আসে তাহলে হয়তো যেতে পারে সন্ধ্যার পরে, বাট পুরাতন যে ভ্যান চালক, যে তারাসের মানে বারোহাঁসের যে ভ্যান চালকগুলো, ওনারা কেউ যাবেন না ওই রাস্তাটার মধ্যে। এবং আমার যেটা মানে যে জন্য ভয়টা লেগেছিল যে আমি যখন পিতাল চৌধুরীর সাথে বলেছি, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল উনি যে মানে রাতের বেলা স্বপ্ন দেখতেন, কি স্বপ্ন দেখতেন? উনি সেম জিনিসটা বলেছিলেন যে উনার মাথার কাছে বসে কেউ উনাকে মানে যখন ঘুমাতেন কেউ একজন জাগানোর চেষ্টা করতেছে ওকে,
কালো একজনকে বসে ওনাকে জাগানোর চেষ্টা করতেছে এবং কিছু একটা বলতে চাচ্ছে। তো আমি অনেকটা মিলিয়ে দেখলাম যে আমি এখানে আসার পর, ঢাকায় আসার পর, গত এপিসোডে যেটা বলেছিলাম সেম সেই কালো একটা জিনিস গলা পিছিয়ে ধরতো। আমি মানে হ্যাঁ, আপনি গতদিনটা বলে গেছেন এবং পিতল জ্যোতির সাথে যখন কথা বললেন তখন দেখলেন যে ওই ভ্যানের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটতো এবং রাতের বেলায় ঠিক কেউ একজন আমার যেটা মনে হচ্ছে যে এটা ইন্টাররিলেটেড। আচ্ছা, মানে আপনার যে সমস্যা হয় ওই ভ্যানেরও সেই সমস্যা হয় এবং আপনার সঙ্গে একজন যে এসেছিলেন তারও এই টাইপের সমস্যা হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘটনা। আচ্ছা, তারপরে 2 নম্বর যে ঘটনাটা আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই বেহুলা লক্ষিন্দরের একটা নৌকার কথা আপনাদের বলেছিলাম কত এপিসোডে, যে ওখানে নৌকার করা আছে, দাগটা করা আছে, নৌকার নকশা করা আছে এবং ওই নকশাটা মুছে না। তো উনি যেটা বললেন যে গত বন্যার আগেও এটা কোথায় করা আছে একটু বলেন, অনেকে হয়তো আজকেই জয়েন করেছেন। মানে এটার নির্দিষ্ট ঠিকানাটা হচ্ছে যে বারোহাঁস না, মানে ওইখানে তো বুঝলাম যে তারাশের, মানে কেন ওই নকশাটা করেছিল কেন? আচ্ছা, নকশাটা করেছিল যে এটা জমিদারের ওয়াইফ ছিলেন, বেহুলা, উনি জমিদারের ওয়াইফ ছিলেন, ওনার একটা নৌকা ছিল। সেই নৌকাটা ওই নৌকাটা এখনো মানুষের ধারণা যে ওই নৌকাটা মাটির নিচে আছে এবং ওইটার নকশাটা উপরে আঁকা আছে। ওকে। এবং আশ্চর্যজনক ঘটনা এটা যে ওইটার সাথে ওই নোঙরের যে শিকলটা বেরিয়ে আছে মাটির উপরে। আচ্ছা, অনেকে সেটা খুঁড়তে চাইছে, বাট ওটা নিচ পর্যন্ত, অনেক দূর পর্যন্ত খোঁড়া হয়েছে, বাট ওটা মানে নিচ পর্যন্ত যেতে পারেনি। আচ্ছা, ওটা তারপর আবার ভরাট করে দেওয়া হয়েছে। আর গত বন্যার আগে উনি বললেন যে গত বন্যার আগে অনেক লোক আসছিল ওটা দেখার জন্য, অনেকে আবার ওই নৌকার মতো করে অনেকগুলা নকশা করে গেছেন ওটার পাশে। তারপর যখন পানি উঠলো, পানি নেমে গেল, চলন বিলের নেমে গেল, তখন দেখা গেল যে বাকি যেগুলা করা হয়েছিল সবগুলা মুছে গেছে, বাট ওই ফাটলটা, নৌকার যে ফাটলটা ওটা আছে। একটা নৌকার আদলটা ওখানের মধ্যে আছে। মানে পানি উঠুক যাই উঠুক ওই ছাপটা মাটিতে থেকে, হ্যাঁ, ওই ছাপটা মাটিতে থেকে যায়। আর ওটার পাশে যে শিকলটা আছে, শিকলটা এখন মাটি থেকে। আপনি দেখেছেন? না, আমি তো ওই পর্যন্ত যেতে পারিনি। আপনি ওই পর্যন্ত যেতে পারেন, কিন্তু কেউ যদি যেতে চায় তাহলে সে কোন সময় যাবে, কিভাবে যাবে, কেমন করে যাবে? কেউ যদি যেতে চায় এবং কেউ যদি অ্যাকচুয়ালি কিছু একটা দেখতে চায় বা কিছু একটা মুখোমুখি হতে চায়, তাহলে উনি যেটা বলছেন যে যেতে হবে বারোহাঁসে। প্রতি বছর একটা মেলা হয়, সেটা হচ্ছে চৈত্র মাসের প্রথম পূর্ণিমা রাতে। বারোহাঁস, তারাস এবং এর পাশে আছেন হচ্ছে এর পাশে আরেকটা গ্রাম, বেশ কয়েকটা গ্রাম মিলে একটা মেলা হয়। আচ্ছা, ওটা হচ্ছে চৈত্র মাসের প্রথম পূর্ণিমা রাতে। ওই রাতে কেউ যদি কিছু একটা বলতে হয় যে যারা বিলিভ করেন না ওনাদের জন্যই বলাটা আসলে, যে প্রথম ব্রিজটা বলে না, 3 নম্বর যে প্রথম ব্রিজটা পড়ে তারাস থেকে বারোহাঁসের দিকে যাওয়ার জন্য, ওটার নিচে যদি কেউ যান তাহলে অন্তত মানে কিছু না দেখে ফিরে আসবেন না, এই কথাটা বলতে পারি আর কি। অলরাইট, তার মানে এটা তো আপনি এই ব্যাপারটা আপনি নিশ্চিত? হ্যাঁ, এই ব্যাপারটা আপনি নিশ্চিত করছেন যদি এরকম কেউ চায় তাহলে সে কি? এটা শুধু যে পিতা চৌধুরীর মুখে শুনেছি সেটা না, এই যে এই ঘটনাটা, এটা ওই গ্রামের অনেকগুলো লোকের সাথে কথা বলেছি আমি, এবং ওনারা সেম ঘটনায় বলেছেন যে ওই 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 নির্দিষ্ট জায়গাটা, ব্রিজের নিচের ওই জায়গাটা অনেক অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। আমার কাছে যেটা মনে হয় যে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। ওকে, সো আমার যেটা মনে হয় যে আবারও আমরা সুমন ভাইয়ের কাছে ফিরে যাই। আর এর মধ্যে আমাদের সাথে সাকিব এসে জয়েন করেন। সাকিব, আপনি কি একটা দাওয়াতে ছিলেন শুনলাম? ওকে, যা খেয়েছি সব ভালো হয়েছে। ওকে, তো আমরা ভয়ঙ্কর একটা গল্প মানে ঘটনা শুনেছি সুমন ভাইয়ের কাছে। সুমন ভাইকে আমি একটা কোশ্চেন করতে চাই। সময় এই যে ভয় পাওয়ার যে লক্ষণ বা কয়েকটা কিছু ঘটবে, এই সময়ে কোনো ধরনের কোনো সাইন পাওয়া যায় কিনা বা কোনো পূর্বাভাস বা বুঝতে পারবো কিনা যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে বা কিছু একটা এরকম কিছু হয় কিনা? ওয়েল, অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত যতগুলো জায়গায় গেছি, বলছিলাম এর আগে যে আমরা লাস্ট 1.5 বছর আমাদের 42টা লোকেশনে আমরা ভিজিট করেছি। তো মোস্ট অফ দ্য প্লেসেস অ্যাকচুয়ালি কিছু নাই, মোস্ট প্রবাবলি, কারণ আমরা গিয়ে সারা রাত মশার কামড়ে খেয়েছি। ভয় তো মাঝে মধ্যে লাগেই, বাট মাঝে মধ্যে এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স হয়েছে বা হয়, কেউ বলবে কোইন্সিডেন্স বা কেউ যেটাই বলুক, একটা জিনিস মাঝে মধ্যে আমরা এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে কোথাও যদি ইলেকট্রিসিটি থাকে, খুব মানে ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েট করে, অথবা মানে ইলেকট্রিসিটি আসা যায় 1 সেকেন্ডের মধ্যে খুব ফাস্ট, একটা পাওয়ার ফেলিয়ার টাইপের একটা ব্যাপার হয়। ভোল্টেজ কি আপ ডাউনের চেয়ে বলবো যে অনেকটা বলা যায় যে সে 1 সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি পুরোপুরি নাই, মানে একেবারে মানে লাইট সব বন্ধ হয়ে আবার অন হয়ে যায়, এই টাইপের একটা জিনিস। এই জিনিসটা আমরা এর আগে কয়েকবার দেখেছি। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, এটা 2-3 বার হয়েছে, সেটা হচ্ছে যে সিগারেট নিয়ে যায়, মানে সিগারেট নেওয়া খুব টাফ। এটা খুবই ইনফ্যাক্ট এটা ভেরি রিসেন্টলি আরেকটা ঘটনার মধ্যে আমাদের হয়েছে, হওয়ার পর এটা নিয়ে আমরা আলাপও করেছি যে সিগারেটটা দেখছো এইবারও নেমে গেল, মানে
সো এই জিনিসটাও খুব ইন্টারেস্টিং লেগেছে। সো আমার মনে হয় যে এটা এখন যে যার বিশ্বাস যে যেভাবে বিলিভ করে বা ওটা তার ব্যাপার, বাট আমার মনে হয়েছে পার্সোনালি, আমি মনে করি যে মনে হয় এরকম একটা ব্যাপার আছে, কিছু একটা সাইন পাওয়া যায় আর কি। এই টাইপের জিনিসপত্র তো অনেক জায়গায় গেলাম, তো এই জিনিসগুলো কমন পড়েছে আর কি আমাদের যতবারই ইয়েতে করেছি। আজকে যে গল্পটা শুনে যে তারাশের ঘটনা তো এর আগের বার শোনাচ্ছি, ওই আমরা তিনজনই ছিলাম ওই দিনও, মানে খুবই ইন্টারেস্টিং লাগছে এই জায়গাটা আমাদের। আমরা জাস্ট এখন আমাদের হাতে একদমই টাইম নেই, না হলে আমরা পারলে লাস্ট উইকে আমরা চলে যেতাম, মানে আমরা এতই ইন্টারেস্টেড জিনিসটা নিয়ে। এবং এখন তো শুনলাম যে চৈত্র মাসের ফার্স্ট পূর্ণিমা, আমরা সাধ্য চেষ্টা করবো, সামনেই আছে, খুব বেশি দেরি নাই, 3-4 মাস পরে হয়তো। মোস্ট প্রবাবলি আমরা ওই সময়টাতে যাবো আর কি, আমরা যাবো তখন হয়তো বা সাকিব আমাদের এটা সেকেন্ড সিজনের জন্য। সাকিবকে আমি একটু মানে হিন্ট যে ওই ভ্যান ওয়ালা যে নিতে চায় নাই, কারণ চৈত্র মাসের ওই প্রথম পূর্ণিমায় গেলে যে কেউ ওই কালভার্ট বা ব্রিজ তার নিচে দেখতে পাবে যে একটা মানুষ, মানে যেটা ভ্যানওয়ালা দেখেছে, ওই ভ্যান এখন মানে চালানোই ছেড়ে দিয়েছে, যে মানে যেই লোকটা নাইট গার্ড ছিল যে মারা গিয়েছিল তাকে নিচ থেকে উঠে আসতে, মানে এটা অনেকে দেখেছে, এবং যার জন্য কেউ যেতে চায় না। এবং সেই পিতল চৌধুরীর সাথে কথা বলেছে এবং পিতল চৌধুরী কনফার্ম করছে যে চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় যদি কেউ ওখানে যায় তাহলে একেবারে কোনো অভিজ্ঞতা ছাড়া ফিরে আসবে না আর কি। ইনশাল্লাহ ডেফিনেটলি যাবো। হ্যাঁ, আমরা সেটা যাবো আর কি, এই চান্স হারানো যাবেই না। বিকজ আমরা জায়গা খুঁজে বেড়াই, জায়গা পাই না, সেখানে দাওয়াত দিয়ে যখন আমাদের জায়গা বলে দিচ্ছে যে এখানে আছে, সেখানে একটা কিছু ব্যাপার আছে, ডেফিনেটলি যাবো সেটাই। এবং আমি যেটা শুনেছি যে পিতল চৌধুরী উনি আমাদেরকে হেল্প করতে চাইছেন, রাইট? আচ্ছা, আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি যে নাম ছাড়াই তিনি বলছেন যে তিনি প্রতিদিনই আমাদের সাথে আমাদের প্রোগ্রাম শোনেন, ভালো লাগে, এবং তিনি বলছেন যে আমি কি কোনো গল্প পাঠাতে পারি? ডেফিনেটলি আপনি গল্প পাঠাতে পারেন। আপনি boothfm@radiofurti.fm এ আপনি গল্প পাঠাতে পারেন, ডেফিনেটলি পারেন। জীবন ভাই কিছু বলবেন? উনি আমাদের রেডিও শো প্রতিদিন শুনে কিভাবে? না, মানে রেগুলার শোরে আর কি, এটা মনে হয় বোঝাতে চেয়েছে। রেগুলার শোরে আমাদেরকে তারিন SMS করে বলেছেন যে তিনি আসলে এটা আমি মানে এই কথাগুলো আসলে সাকিব ভাই খুব সুন্দর করে বলেন, একটা মানে এই ভূত টুতে সমস্ত ব্যাপারে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন চান তিনি। সায়েন্টিফিক এক্সপ্রেশন হচ্ছে যে জাস্ট অ্যাজ ইফ ইউ গো ব্যাক 30 years, তোমাকে কেউ যদি একটা রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অন হয়ে যাচ্ছে এটা কেউ দেখাতো 40 বছর আগে, তখন ওটা আমাদের কাছে ম্যাজিক মনে হয়, তাই না? একটা কথাই আছে যে গো ফরওয়ার্ড ইনাফ ইয়ার্স অথবা গো ব্যাক ইনাফ ইয়ার্স, তাহলে মডার্ন জিনিসপত্র ওদের কাছে মনে হবে অলৌকিক, একদম, তাই না? সো ভূত জিন সেটা হচ্ছে যে এই জিনিসগুলো অনেক আগে থেকে আছে এবং এগুলো আমরা অনেকে এক্সপিরিয়েন্স করছি, ওগুলো এখন আমরা কোনো ব্যাখ্যা সায়েন্টিফিক্যালি দিতে পারিনি, মোস্ট প্রবাবলি বিকজ এগুলো পিছনে খুব প্রপার সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হয়ও না, সেটাই হয়। সো এটা I don't know, মানে there's obviously something there, মানে যেমন কোয়ান্টাম মেকানিক্স এসে নিউটনের ফিজিক্স পুরো ধ্বংস করে দিচ্ছে। তারপরে স্পিড অফ লাইট ছিল কনস্ট্যান্ট, ইভেন 2 বছর আগে পর্যন্ত স্পিড অফ লাইট ছিল কনস্ট্যান্ট, কিন্তু নিউ ইয়র্কে না কোথায় জানি ওরা ট্যাকিয়নকে স্পিড অফ লাইট থেকেও স্পিডে এক জায়গায় পাঠাতে পারছে, আচ্ছা, অ্যাক্সেলারেট করছে। সো ওই কনস্ট্যান্ট আসলে কনস্ট্যান্ট না। এইগুলা চিন্তা করলে ভূত জিন থাকতেই পারে, এবং এগুলো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হয়তো প্রতি সিজন 12 আমরা পেয়ে যাবো। এছাড়া আমাদেরকে SMS করেছেন সানি, সুস্মিতা, অপু, রিজভি সহ আরো অনেকে, এবং আমাদেরকে ইমেলও করছেন অনেকে। এবং আমাদের একটা গ্রুপ আছে, কিন্তু সেটা হচ্ছে যে ফেসবুকে ভূত FM, অফিসিয়াল গ্রুপ অফ ভূত FM, এখানে আপনার ইচ্ছা করলে জয়েন করতে পারেন এবং আপনাদের ইনফরমেশন গুলো আপনারা SMS বা আপনারা ইচ্ছা করলে আপনারা মেইল করতে পারেন আমাদেরকে। যাই হোক, আমরা কি ব্রেকে যাবো সুমন ভাই? প্লিজ আমার আচ্ছা, ওকে খেয়ে এসছেন কিন্তু একটু আগে, পানি, ওকে পানি। সো আমরা একটা গান শুনেছি। ইন দ্য মিন টাইম আমাদের SMS করুন। SMS করতে হলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠাতে হবে 9840 নাম্বারে। আরো একবার বলি যে অনেকে হয়তো হতাশ হবেন না, তামজিদ SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে অনেক, আশা, ফাহিম, রাফি, লাবিন, মাসিম, আমাদের নাসিম আমাদের SMS করেছেন, নজরুল সহ আরো অনেকে। আমরা আপনাদের SMS গুলো সযত্নে রেখে দিচ্ছি আমাদের কাছে, এবং গত সপ্তাহের SMS যেমন এই সপ্তাহে পড়া হচ্ছে, ডেফিনেটলি এই সপ্তাহের SMS গুলো আগামী সপ্তাহে পড়া হবে একে একে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। চলুন শুনে আসি একটি গান।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, সাথে আছে রাসেল এবং আমার সাথে রয়েছেন ভৌত স্ট্রিমের আমাদের সাথে জিবরান ভাই, সাকিব ভাই এবং সুমন ভাই। আর আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম তারাশ নিয়ে। আর এর মাঝখানে আমাদের অনেকে এসএমএস করে ফেলেছেন। আমাদের এসএমএস করেছেন মাহিম বরিশাল থেকে এবং তিনি লিখেছেন যে ভাইয়া তোমরা তো ব্রেক নাও কেন, পুরো উইক ধরে ভূত এফএম শোনার জন্য ওয়েট করি, সুতরাং গান না শুনে ভূত এফএম ঘটনাগুলো শুনতে চান। সো যদি ব্রেক না নেওয়া হয় তাহলে আমাদের বানিয়ে বানিয়ে অনেক গল্প বলতে হবে। হ্যাঁ সেটাই, মানে এবং এটা হচ্ছে মানে অদ্ভুত এফএম হয়ে যাবে তখন। সো সেটা আমরা চাই না। সজীব আমাদের লিখেছেন যে ভূত এফএম কি কেবারে হয় সেটা জানতে চাচ্ছেন সজীব। ভূত এফএম প্রতি শুক্রবার 11:59 হয়। অলরাইট। আর আমাদের এখন আবার যেটা চাইবো যে আজকে কি কোনো ধরনের কোনো সাকিব ভাইয়ের কোনো গল্প আছে কিনা বা ঘটনা আছে কিনা? কারণ সুমন ভাই একটা মানে জিনিস রেখে দিয়েছি লাস্টে, একদম সুমন ভাই এটা লাস্টে বলবেন আর কি। ঘটনাটা আছে ওটা ডিটেলস এখনো যাই না, বাট বলতেই পারি। আচ্ছা, আধা খাঁচা কিছু ডিটেলস পেয়েছি আমরা, তো ওটা এখন আমরা ইনভেস্টিগেট করি নাই। বেসিক্যালি এটা অনেক আগের ঘটনা। যখন যে মুড়ির টিন বাসগুলো আছে না, এখন তো টাউনটা ইউজ হয় না। মুড়ির টিন বাসগুলো আগে ইন্টার ডিস্ট্রিক্ট চলতো। তো তখন ওই ঢাকা বা ফরিদপুর টাইপ এলাকা বা পিরোজপুর ওই টাইপ একটা এলাকায় একটা লোক সে নতুন লাইসেন্স পাইছে, সে ড্রাইভার হবে। ওকে, ড্রাইভার হবে। তো ওখানে যা লোকাল বাস ডিপো ওখানে গেছে, গিয়ে খুব ভাই আমার চাকরি দেন এসে তো তখন ওই ঘুরাচ্ছে আর কি, মানে নতুন পোলা আসছে, কারো চিনে নাই, ঘুরাচ্ছে, আছে দেখবো না এই না হ্যান তেন। তো ওখানে সে বেসিক্যালি ছোটখাটো কাজ করে, মানে অফিস বয় হিসেবে আর কি, মানে আছে আর কি, টাকা পয়সা পায় না, মানুষ একটু খাওয়া টাইবে এইভাবে চলতেছে। তো অনেকদিন চলার পর তখন সে খেয়াল করছে, ওর খালি বলা হয় যে এখন ওর বাস নাই। আচ্ছা, নতুন বাস কিনবো তখন তোমার দেখবো না। তো সে খেয়াল করছে যে একটা বাস গ্যারেজে অলস পড়ে থাকে আর কি, অলস পড়ে থাকে। তো এরকম 2-3 মাস গেছে, সে দেখছে ওই বাসটা ওখান থেকে বের হয়। আচ্ছা, তখন সে জিজ্ঞেস করছে কি বাসের প্রবলেম কি? বল না বাসে কোনো প্রবলেম নাই। নষ্ট নাকি? বল না নষ্ট না। তো ওই কি ব্যাপার? না এটা ইউজ হয় না। ওই ইউজ হয় না মানে কি, আমি তো বাস চালাইতে চাই, আপনারা বলেন বাস নাই, এখানে তো বাস আছে। ওনারা তো অনেক আশপাশ কাটেছে, সেই হ্যান ত্যান অনেক কিছু হয়। তো একদিন ফাইনালি সে মানে ভ্যান করতে করতে ধরো 4-5 মাস ভ্যান করছে। আচ্ছা, ফাইনালি ওনার অতিষ্ঠ হয়ে ওরা বসছে যে যা চালাইতে যা। তো ঠিক আছে, ওকে দেওয়া হলো। তো প্রথম যেহেতু বাস চালাইতে দিচ্ছে, তবে ওয়ার্স্ট টাইমিং এবং ওয়ার্স্ট রুট গুলো দেওয়া হয়েছে, যে রুট অন্য কেউ নিতে চায় না, রাতের বেলা এসব রুট দেওয়া হয়েছে। তো ভাবতে সে তো মহা খুশি যে সে ফাইনালি ড্রাইভার হতে পারছে, খুব খুশি সে। তো সে ঠিক আছে বাস নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে তো কাজ শেষ করতেছে। ওর রুটটা হচ্ছে ওই যে মানে রাতের শিফট পাইছে, আমি জানি না এক্সাক্ট, যেটা বললাম যে ডিটেলস এখন অনেক কিছু জানি না, ভাষা জানি। রাতের শিফট পাইছে, ভালো কথা। তো একদিন ওর সাথে যে কন্ডাক্টর আছে, সে ওদিন বের হবে, দেখা যায় ওই কন্ডাক্টর নাই। আচ্ছা, একটা বয়স্ক একটা লোক, ওর থেকে অনেক বয়স বড়, সে আছে। তো ওরা এসে চিনে। তো বলছে হ্যাঁ কি বস আমার ইয়ে করি। তো ও বলছে যে নো আজকে আসতে হবে না, আজকে আমি তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে। ও তো এটা বেশি এগুলো হয়, শরীর খারাপ হয়েছে ওঠার। তো বেরোচ্ছে। তো ওর রুট শেষ হইতে হইতে মানে ও রাত 2-3 পর্যন্ত কাজ করতে হবে। তো এখন যেরকম ঢাকার রাতের বেলা হাইওয়ে গুলো অনেক খালি হয়ে যায়, তখন আরো খালি ছিল। আর এখন তো অ্যাটলিস্ট স্বাভাবিক, মানে রাতের বেলা ইউ ক্যান সি লট অফ লাইফ, কারণ এখন অনেক জনবসতি বাড়ছে। তো আমি যখন কথা বলছি, এটা ধরো লেট 70s আর্লি 80s, তখন দের ইজ নাথিং আছে না। রাতের বেলা রাস্তাও যাতা, আশেপাশে হাইওয়ের চারপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, মানে জাস্ট ওই তুমি একা বাস নিয়ে যেতেছো, একদম এই অবস্থা। সো অ্যাপারেন্টলি সে বাস চলতেছে, বাসে 2-3 যাত্রী আছে, যেতেছে। হঠাৎ করে কন্ডাক্টর এসে বলছে যে এই সামনে দেখবে একদম লোক দাঁড়ায় আছে, থাইমো। অনেকগুলো লোক দাঁড়ায় আছে, ভয় পায় না, থাইমো। আচ্ছা, ওটা স্কেজুল স্টপ না। আচ্ছা, তাহলে বলছে আচ্ছা ঠিক আছে ফাইন। ও তো কিছু চিন্তা না, ঠিক আছে ফাইন। তো ঠিকই দেখে শুধু যাওয়ার পরে রাস্তার পাশে অনেকগুলো লোক দাঁড়ায় আছে, প্রায় অ্যারাউন্ড 15-20 পিপল এরকম। সে তখন থামলো, সবাই উঠলো, উঠার পরে তো যাচ্ছে।
তো সেটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলো যে কন্ডাক্টর কাছ থেকে কোনো পয়সা নিচ্ছে না। কন্ট্রাক্টর কোনো পয়সা না ওদের কাছে ইমিডিয়েটলি কিন্তু রাতের বেলা ভাড়াটা মানে নিয়ে সব সাফ করে দিবে না, কন্ডাক্টর কিছু বলতেছে না। কন্ডাক্টর ইনফ্যাক্ট পিছাও নেই, কন্ডাক্টর এসে ওর পাশে বসে আছে। আচ্ছা, তো চাইতেছে বলতেছে যে বসদের ইয়ে নিবেন না, ভাড়াটা নিবেন না, বা না এদের ভাড়া দেওয়া আছে অসুবিধা নেই। আচ্ছা, বলেন কি ভাড়া দেওয়া আছে মানে, তাহলে তুমি কিছু ভাইবা, তুমি কিছু চালাও। আচ্ছা, আর ওরা যেখানে থামতে বলবে ওখানে থামবে। সেভাবে যাচ্ছে 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 হঠাৎ করে এই দুইটা আগে থেকে লোক ছিল, 2-3টা আগে থেকে ওরা একটা জায়গায় নামবে আর কি। তো সে এসে যাই মেয়ে বাস থামাও, এখানে নামবো আমি। তো কন্ডাক্টর উঠে বলছে কি বস এখানে নামা যাবে না, আপনারা আমরা পরে নামবো। ড্রাইভার এখন কনফিউজড, ক্যাজুয়াল স্টপ আসতেছে সামনে, ওখানে ওরা থামবে না। তো ড্রাইভারও তখন বলছে না সামনে তো স্টপ আছে, না এখন থামা যাবে না, তুমি বেশি কথা বলো না, চুপ করে চালাও। আচ্ছা, তখন ওই প্যাসেঞ্জার গুলো খেপে যাচ্ছে। আচ্ছা, এই মেয়ে আমরা থামো, ওই বাস থামো, হ্যান ত্যান এসে খেপে যাচ্ছে। তখন কন্ট্রাক্টর ওইটা আবার বলছে ভাই আপনারা ঝামেলা করেন না, আপনারা বসেন, শান্ত বসেন, আমরা একটু ঝামেলা আছে, আমরা আইসা আবার নামাই দিব আপনাকে। আচ্ছা, তখন ড্রাইভার ফাইনালি ডিসাইডেড যে এত কি মানে এরা কে কি এরা কি কিছুই তো বলতেছে না। না আমি থামবো, কেন থামবো না, 100 বার থামবো। তখন সে ওই আনস্কেজুল মানে যেখানে বাস স্ট্যান্ড হওয়ার কথা ওখানে থামছে। আচ্ছা, থাইমা দেখে জায়গাটা চিনতেছে না, মানে ওরা বুঝছে দূর থেকে দেখছে যে বাস স্ট্যান্ড। তো কাছে এসে যখন গাড়িটা থামাচ্ছে, থামায় দেখে ওখানে আসলে বাস স্ট্যান্ড নাই, সেই জায়গাটা চিনতেছে না, ইট লুকস ডিফারেন্ট। আচ্ছা, তখন সে একটু ঘাবড়ে গেছে। আচ্ছা, ঘাবড়ায় কন্ট্রাক্টর বলছে এটা এখানে না স্ট্যান্ড ছিল, তখন কন্ট্রাক্টর বলে যে হ্যাঁ ছিল ছিল তো, তুমি যে মিস করছো। তাই বলে না রাস্তা তো খালি, আমি মিস করতেই পারি না। না নিশ্চয়ই ছিল, তুমি মিস করছো, অসুবিধা নেই, আমরা ওনাদেরকে পরে ঘুরে, ও খালি ওটাই বলছে ঘুরে আসে না দেবো, ঘুরে আসে না দেবো। পাঁচ যায় বলে না এখানে স্ট্যান্ড ছিল, কই গেল, তার নিশ্চয় আরো সামনে আছে। সে আরো সামনে যায় স্ট্যান্ড, সে আর ওই স্টপটা খুঁজেই পেল না, ওই লোকগুলা নামতেই পারলো না। ফাইনালি কিছু যাওয়ার পর হঠাৎ করে কন্ট্রাক্টর বলি এখানে রাখেন। আচ্ছা, পরে কিছু নেই বুঝছো, আচ্ছা এখানে রাখেন। সে ওখানে বাসটা নিয়ে থামাইলো, থামানোর পরে যে লোকগুলো উঠছিল ওরা সবাই উঠলো, উঠে থেকে নেমে গেল। আচ্ছা, দ্যাট ওয়াজ ইট, নেমে গেছে। নেমে যাওয়ার পরে নামতেছিল, যখন নামার সময় কন্ট্রাক্টর খুব রেসপেক্টফুলি দাঁড়াচ্ছিল। আচ্ছা, দাঁড়াচ্ছিল, ওরা নামলো, তারপর কন্ট্রাক্টর আসসালামু আলাইকুম দিল, ওরা ঘুরে একটা এমনি করে ওরা চলে গেল। আচ্ছা, তখন তো বাস ড্রাইভার টোটালি কনফিউজ। ওই দুই পার্টার তখন বুঝছে যে আগে থেকে যারা ছিল যেখানে সামথিং ইজ গোয়িং অন, যেটা আসলে বুঝতেছে না। তারপরে বাস ড্রাইভার বলে যে এখন কন্ট্রাক্টর বলে হ্যাঁ গাড়ি ঘোরা, ওদের নামাইতে আসছে। তারপর ওরা ঠিক ঘুরে গিয়ে ওদেরকে নামাই নিচ্ছে। ওরা তো খেপে গেছে, হ্যাঁ মিয়া পয়সা ফেরত দেওয়া, হ্যান পয়সা ফেরত নিচ্ছে। আচ্ছা, এগুলো জীবনে হয় না, মানে যেসব জিনিস জীবনে বাঁচা হয় না এগুলো সব হইতেছে। ওকে, ফাইনালি যখন গ্যারেজে ফেরত দিয়ে রাতে বেলা বলে যে বস এটা কি হইল রাতে, তখন যে স্টোরিটা বলছে অ্যাপারেন্টলি স্টোরিটা ইজ 71-এ এই বাসটা এই রুটে চলতো। আচ্ছা, এবং এই প্যাসেঞ্জার গুলো এখানে উঠছিল তখন। আচ্ছা, and midway before they reach the destination they got attacked by this Pakistani army. আচ্ছা, সবগুলোর নামায় বাইরে গেছিল এখানে। ওকে, and apparently ওই সার্টেন একটা ডেট আছে যে ডেটে ওরা মারা গেছিল সামথিং, আমি এখনো ক্লিয়ারলি জানি না। আচ্ছা, ওই রুটে ওই বাসটা, এর জন্য ওই বাসটা ওখানে আসলে ফালা রাখা হয়েছিল, বিকজ ওটার মধ্যেই মার্ডারটা হয়েছিল। ও, তো এটার পরে ওরা বাসটা নিয়ে যখন যেত তখন এই জিনিসটা হইতো রাতের বেলা। তো ড্রাইভারের হার্ট অ্যাটাক হয়েছে, এই হচ্ছে বহুত, আরো অনেক কিছু নাকি হয়েছে যেগুলো আমি এখনো ক্লিয়ারলি জানি না। ওকে, সো হুইচ ইজ ওয়াই দ্যাট বাস ওয়াজ রিটায়ার্ড। তারপরে অনেক বছর চলে গেছে, তো অনেক বছর হওয়ার পরে ওরা ভাবছে এখন বোধহয় এটা হবে না। আচ্ছা, তারপরে ওরা ওই দিন চান্স নেয় না, ওই দিন ওই বুড়া বেটাও জানে, এর জন্য আগে থেকে ও রেডি ছিল। So apparently these people, poor passengers, they were killed by the soldiers, এবং ওই বাস নাকি ওই সার্টেন টাইম ওখান থেকে গেলে ওরা এখন উইঠা ওদের ডেস্টিনেশন রিচ করে তবে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আপাতত এটা জানি। তো এটা থেকে আপনার মানে কোনো এখন যেটা হচ্ছে ইনভেস্টিগেশন করার জন্য আমাদের দরকার, ফার্স্ট অফ অল উই নিড দ্যাট ব্লাডি বাস। ওই বাসটা আমাদের মধ্যে নেই। আচ্ছা, তারপরেও ওখানে লোকজন ক্লেম করে যে সার্টেন রাতে নাকি ওখানে মানে একটা জায়গায় লোকজন দাঁড়ায় আসছে দেখা যায়, কিন্তু কাছে গেলে আবার ওখানে কেউ নাই, তারপর ওখানে মাঝে গাড়ি বন্ধ হয়ে যায়, এই একটা জায়গা আছে।